আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে সমস্ত মৌলিক অধিকারগুলো ভারতীয় সংবিধানে বিশেষভাবে উল্লেখ করা আছে। শুরুতে ভারতীয় সংবিধানে 7টি মৌলিক অধিকারের কথা বলা ছিল, কিন্তু 1978 সালে 44তম সংশোধনী পাশ করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বিয়োজন করা হয়েছে এবং এখন বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। আমাদের মৌলিক অধিকার ছাড়া এখানে অন্যান্য যে জিনিসগুলো তুলে ধরা হচ্ছে, সেখানে মৌলিক অধিকারই অংশ, সেটি হচ্ছে শোষণের বিরুদ্ধে পরিষেবা পাওয়ার অধিকার। ভারতীয় সংবিধানে 23 থেকে 24 নম্বর আর্টিকেলে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্ম পালনের স্বাধীনতার অধিকার 25 নম্বর থেকে 28 নম্বর ধারায় বলা হয়েছে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট আর্টিকেল 29 থেকে 30, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভারতীয় সংবিধানে 32 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। এবং যদি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কোনোভাবে লঙ্ঘিত হয়, তাহলে সেই ব্যক্তি বা নাগরিক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তার এই অধিকারকে বলবৎ করার জন্য, কারণ এটি হচ্ছে মৌলিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা, আমি এই অধ্যায় আলোচনায় প্রসঙ্গটি এনেছি। এই অধিকারগুলো অ্যাবসলিউট নয় এবং এগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিসের জন্য? পাবলিক অর্ডার, মরালিটি, সিকিউরিটি, ন্যাশনাল সভারেনিটি, এই যে জায়গাগুলো রয়েছে, ভারতীয় রাষ্ট্রের অখণ্ডতা, আইন শৃঙ্খলা, প্রশ্নে এগুলোকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার ইভলভ বাই দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য কেশবানন্দ ভারতী কেস 1973 ensure that fundamental rights cannot be taken away through constitutional amendment that alter the core principles of the constitution। অর্থাৎ মৌলিক অধিকারকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না বা খর্ব করা যাবে না, এরকম একটি সিদ্ধান্ত 1973 সালের কেশবানন্দ ভারতী মামলাতে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে। এবারে পার্ট 4, সেই পার্ট 4, সেখানে ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। তার অভিমুখ কি? জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণা, ওয়েলফেয়ার স্টেট কনসেপ্ট, এবং এটি আয়ারল্যান্ডের সংবিধান, গান্ধীজির সমাজতন্ত্রের আদর্শ, এগুলোকে মাথায় রেখে এই যে নির্দেশমূলক নীতি, সেই নির্দেশমূলক নীতিগুলোর কথা বলা হয়েছে। সোশ্যাল জাস্টিস, সংবিধানের 38 নম্বর ধারা, সেখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং 39 নম্বর ধারাতে কাজের জন্য সমান বেতন বা কাজের জন্য সমান মজুরি, শিশুদের সুরক্ষা এবং অর্থ যাতে করে এক জায়গায় কেন্দ্রীভূত না হয় তার জন্য বলা হয়েছে। 41 থেকে 43 নম্বর ধারায় কর্মক্ষেত্র বা কাজ পাওয়ার অধিকার, শিক্ষা, পাবলিক অ্যাসিস্ট্যান্ট এবং লিভিং ওয়েজেসের ব্যাপারে ইকোনমিক ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে। গান্ধিয়ান প্রিন্সিপালস, 43 নম্বর ধারাতে কুটির শিল্পের উজ্জীবন, বিভিন্ন ধরনের উত্তেজক পানীয় সেবন নিষিদ্ধকরণ 47 নম্বর ধারা,
গরু এবং পরিবেশের সুরক্ষা 48 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য 51 নম্বর ধারাতে বলা হয়েছে যে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক আইন, শান্তি, এগুলোকে কিন্তু মান্যতা দিতে হবে। এবারে হচ্ছে সামাজিক সুরক্ষা। সামাজিক সুরক্ষা বা সোশ্যাল এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী তারা তাদের সুরক্ষা পাবেন, আইনি সুবিচার পাবেন এবং তারা তাদের শিক্ষা, জীবনযাত্রা, স্বাস্থ্য এগুলিকে এনশিওর করতে পারবেন। আমরা উল্লেখ করব যে ভারতীয় সংবিধানে মহিলাদের ক্ষমতায়নের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানে 14 নম্বর ধারা, 15(1), 15(3) এবং এই যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোতে নারীদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে। 1951 সালে ভারতীয় সংবিধানে এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের কথা উল্লেখ হয়েছে, কিন্তু তার সুফল আমরা দেখলাম দক্ষিণ ভারতে মহিলারা এই ক্ষমতা এবং এই ক্ষমতায়নের সুফলকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে সক্ষম হয়েছে। পরবর্তীকালে আজকে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে ক্ষমতার বিভিন্ন ধরনের অলিন্দে প্রশাসনিক ক্ষেত্রে মহিলাদের সাবলীল বিচরণ এটাই প্রমাণ করে যে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন কনসেপ্ট ভারতবর্ষের সংবিধানে যে বর্ণনা করা হয়েছে তা অনেকটাই কার্যকরী করা সম্ভব হয়েছে। 15(1)-এ কি বলল? আইনের চোখে কোনো ধরনের নারী পুরুষ বিভেদ করা যাবে না। 15(3)-এ বলা হয়েছে মহিলা এবং শিশুদের জন্য তাদের পঞ্চায়েতি ব্যবস্থা, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক যে কর্ম প্রকল্প তাতে যুক্ত করতে হবে। 16 নম্বর ধারাতে ইকুয়ালিটি অফ অপরচুনিটির কথা বলা হচ্ছে। 39(এ) এবং বিশেষভাবে আমরা ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, অর্থাৎ এই জায়গা থেকে নারী নির্যাতনের ঘটনা সেগুলো কগনিজেবল, নন কগনিজেবল অফেন্স কিনা সেগুলো বিচারের দায়িত্ব যে সমস্ত থানা রয়েছে, যে সমস্ত পুলিশ স্টেশন রয়েছে এবং যে সমস্ত পুলিশ চৌকিগুলো রয়েছে সেখানে নথিভুক্ত হওয়ার পর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 এটি কিন্তু আইনানুগভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে। বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে যে যৌন হয়রানিমূলক অভিযোগ তার নিষ্পত্তি করার জন্য 2013 সালে আইন হয়েছে, তার নাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2013। এবং এইভাবে দেখা যাচ্ছে যে সংবিধান যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার কতটা পালন করতে সক্ষম হয়েছে। Judiciary played a critical role in expanding the scope of constitutional protection for women in case like Visakha versus the state of Rajasthan 1997. Supreme Court laid down the guidelines against sexual harassment at workplace, invoking Article 14, 15 and 21. Article 21, which guarantees the right to life and personal liberty, has been interpreted to include dignity, privacy and safety, rights that are crucial for women's empowerment. The Constitution also mandates political representation of women by the 73rd and 74th Constitutional Amendment, ensure 1/3 reservation of women in rural and urban local bodies, a revolutionary step towards gender inclusive governance. তাহলে কি হলো?
আমরা দেখতে পেলাম রাজস্থানে একটি মামলার কথা বলা হয়েছে, যেখানে কর্মক্ষেত্রে যে মহিলারা হয়রানিমূলক কার্যকলাপের শিকার হচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবিধান মহিলারা পেয়েছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে 14, 15, 21 নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হচ্ছে 1997 সালে বিশাখা ভার্সেস রাজস্থান সরকারের একটি মামলাতে যে জীবনের অধিকার, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, তাদের ডিগনিটি, গোপনীয়তা এবং নিরাপত্তার অধিকার, এটা হচ্ছে মহিলাদের এম্পাওয়ারমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ দিক। 73 নম্বর এবং 74 নম্বর ধারাতে ভারতবর্ষের বিভিন্ন ধরনের পঞ্চায়েতি যে ব্যবস্থা, সেখানে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা, রুরাল যে এন্টারপ্রাইজগুলো রয়েছে, যে গ্রামের দিকে যে ছোট ছোট কর্ম প্রকল্পগুলো রয়েছে, সেখানে মহিলাদের 1/3 সংরক্ষণ, এর মধ্য দিয়ে নারী সুরক্ষার বিষয়টি এসেছে। এর বাইরেও আমরা জানি যে বেটি বাঁচাও, বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এগুলোর মূল অভিমুখী হচ্ছে নারীর ক্ষমতায়ন। ভারত স্বাধীন হওয়ার পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, অর্থাৎ 5 বছর অন্তর অন্তর যে যোজনা কমিশন, প্ল্যানিং কমিশন, তাদের বিভিন্ন ধরনের রূপরেখা প্রণয়ন করেছেন। বর্তমানে এর নাম পাল্টে দেওয়া হয়েছে, পাল্টে দিয়ে বলা হচ্ছে নীতি আয়োগ। কি বলা হচ্ছে? নীতি আয়োগ 2015 সালে চালু হলো। তার আগে আমরা এখানে একটা তালিকা দিয়েছি যে 12টি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে এবং তার আউটকাম কি সেটা আলোচনা করা হয়েছে। আমরা দেখতে পাবো যে মনমোহন সিং, নরসিমহা রাও, এদের সময় থেকে ভারতবর্ষের অর্থনীতিতে গ্লোবালাইজেশনের যুগ শুরু হচ্ছে, উদারীকরণ, বিশ্বায়ন শুরু হচ্ছে এবং তার ফল কিন্তু ভারতবর্ষ পেয়েছে। ভারতবর্ষে মুক্ত অর্থনীতির কথা এসেছে, বাজার অর্থনীতির কথা এসছে, এফডিআই এর কথা এসেছে, যে সেখানে বহুজাতিক সংস্থা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করছে এবং ভারতবর্ষের বাজার উন্মুক্ত হয়েছে। সেক্ষেত্রে হয়তো গ্রামীণ জীবনযাত্রায় কিছুটা লোকসান হয়তো এসেছে, কিন্তু খাদ্য উৎপাদন ব্যবস্থা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কারণ আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানোর জন্য চাষিদেরকে অনেক বেশি বেশি করে অল্প সময়ে তাদেরকে খাদ্য উৎপাদনকে সম্পূর্ণতা দিতে হয়েছে। এবারে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের জোট নিরপেক্ষ আন্দোলন। তার আগে তোমাদের এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে, সেই পাঠ্য বইগুলোতে বিভিন্ন ধরনের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সে নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এগুলোকে তোমাদের দেখবার সুযোগ হবে, তোমরা ভালোভাবে পড়বে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমরা আলোচনা করব এবারে, সেটি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা পৃথিবীর দুটো মেরুতে ভাগ হয়েছে। একটি হচ্ছে ধনতান্ত্রিক বিশ্ব, যার নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, আরেক দিকে হচ্ছে সমাজতান্ত্রিক বিশ্ব, সেই সমাজতান্ত্রিক বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া। এর বাইরে পৃথিবীতে সদ্য স্বাধীন দেশগুলো, যেগুলো বিভিন্ন শক্তিশালী দেশের উপনিবেশ ছিল, তারা উপনিবেশের হাত থেকে বেরিয়ে আসতে পেরেছে। তারা কোনোভাবে ধনতান্ত্রিক দেশ বা সমাজতান্ত্রিক দেশ বা ঠান্ডা যুদ্ধের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে না রেখে, সমদূরত্ব বজায় রেখে নির্জোট বা জোট নিরপেক্ষ একটি গোষ্ঠী তৈরি করবার চেষ্টা করেছিল। এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে মার্শাল টিটো, সুকর্ণ, নক্রুমা, ইনাদের যোগদানের মধ্য দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন ভারতবর্ষের যে গৌতম বুদ্ধের অহিংসা নীতি, পঞ্চশীল নীতি,
দশশীল নীতি এর মধ্য দিয়ে সাবলীলভাবে তার জয়যাত্রা শুরু করেছিল। আমরা দেখতে পাচ্ছি যে জওহরলাল নেহেরু যে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করলেন, যেখানে 120টি দেশ এর সঙ্গে যুক্ত হলো এবং এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যে দেশগুলো তারা স্বাধীনতা পেয়েছে এবং জওহরলাল নেহেরু সম্মিলিত জাতিপুঞ্জ সেখানে বক্তৃতা দিয়েছেন, নির্জোট আন্দোলন কি ব্যাখ্যা করেছেন, পঞ্চশীল নীতি কি ব্যাখ্যা করেছেন, সাম্রাজ্যবাদ বিরোধী ব্যাপারটা কি ব্যাখ্যা করেছেন। এবং এইভাবে দেখা যাচ্ছে যে বান্দুংয়ে 1955 সালে প্রথম এশিয়ার আন্তর্জাতিক সম্পর্কের উপরে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। টিটো, নাসের, নক্রুমা, সুকার্নো এরা যথাক্রমে যুগোস্লাভিয়া, মিশর, ঘানা, ইন্দোনেশিয়া থেকে এসেছিল এবং এখানে পারমাণবিক নিরস্ত্রীকরণ, গোটা পৃথিবীতে সমতা এবং কেউ কারো ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এই নীতিগুলো গৃহীত হয়েছিল। প্রথম সম্মেলন হলো বেলগ্রেডে 1961 সালে এবং যেখানে 25টা দেশ অংশ নিল। নাসের ছিলেন মিশর থেকে, ভারতবর্ষ থেকে ছিলেন চাচা নেহেরু, টিটো ছিলেন যুগোস্লাভিয়া থেকে। দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন কায়রোতে অনুষ্ঠিত হলো 1964-তে, তৃতীয় সম্মেলন লুসাকা 1970 সালে এবং চতুর্থ হচ্ছে আলজিয়ার্স 1973 সালে। 1983 সালে সপ্তম জোট নিরপেক্ষ সম্মেলন নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এবং আমরা এখানে দেখতে পেলাম যে আস্তে আস্তে 2016 সালে ভেনিজুয়েলাতে 17 নম্বর, 18 নম্বর সম্মেলন আজারবাইজানে 2019 সালে অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্যোক্তা হিসেবে ভারতবর্ষ জওহরলাল নেহেরুর হাত ধরে যে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রা কিন্তু যথেষ্টই সাবলীল ছিল এবং তার গোটা পৃথিবীতে আবেদন ছিল, তার যুক্তি ছিল এবং এর আবেদনটি এতটাই ছিল যে আমরা দেখতে পেলাম যে আজারবাইজানে 2019 সালে যে 18তম জোট নিরপেক্ষ সম্মেলন হচ্ছে তা প্রমাণ করে যে ভারতবর্ষের এর প্রয়োজন রয়েছে। 2024 সালে উগান্ডাতে কাম্পালাতে 15 থেকে 20 জানুয়ারি একটি 93 জন সদস্যের দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্জোট আন্দোলন একটা আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলতে সক্ষম হন। আমরা দেখলাম যে নির্জোট আন্দোলনের শরিক হিসেবে জওহরলাল নেহেরু যে যাত্রা শুরু করেছিলেন, পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর আমলে এই জোট নিরপেক্ষ আন্দোলন আরো অনেক বড় জায়গায় পৌঁছতে সক্ষম হন। বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যখন ঠান্ডা লড়াই প্রেক্ষাপট, সেই ঠান্ডা লড়াই প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে ভারতবর্ষ WTO এবং UNSC এদের সঙ্গে যথেষ্ট পরিমাণে তার গুরুত্ব উপলব্ধি করাতে সক্ষম হয়েছিল। আমরা দেখলাম যে ভৌগোলিকভাবে নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন তা কিন্তু ফলপ্রসূ। এবারে আমরা আলোচনা করব 1990-এর দশকে ভারতবর্ষের অর্থনীতিতে যে উদারীকরণের সূচনা হচ্ছে। ভারতবর্ষের অর্থনীতিতে উদারীকরণ 1990-এর দশকে শুরু হয়েছে, অর্থাৎ ভারতবর্ষ তার প্রচলিত অর্থনৈতিক কাঠামোর ঘরানা থেকে বেরিয়ে এসে আন্তর্জাতিক বিশ্বে
পৌঁছানোর জন্য গ্লোবালাইজেশন পলিসিকে অনুসরণ করতে প্রায় এক প্রকারের বাধ্য হয়েছিল। আমরা দেখলাম লাইসেন্স রাজ সিস্টেম ফিরে আসলো, আমরা দেখলাম যে পারস্য উপসাগরীয় যুদ্ধ এবং তার ফলে তেল এবং তেল থেকে উপজাত দ্রব্য এবং বিভিন্ন ধরনের ক্ষেত্রে যে তাদের উপযুক্ত পেমেন্ট ডিউ হয়ে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে গ্লোবালাইজেশনের প্রয়োজনীয়তা, অর্থাৎ একটা দেশ তার অর্থনীতিকে গোটা পৃথিবীর কাছে উন্মুক্ত করে দিচ্ছে, এবং সেদিনে এটা করা হয়েছিল বলে আজকে কিন্তু ভারতবর্ষ বিশ্ব অর্থনীতিতে একটি জায়গা করে নিতে পেরেছে। আমরা ভাবতে পারি না জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কাছে ধুলোতে পরিণত হওয়া একটা দেশ ছিল, সেখান থেকে জাপান অর্থনীতিতে স্বয়ংবরশীলতাতে হতে পারে। জাপান দেশটা ছোট, সেই তুলনায় ভারতবর্ষ অনেক বড়, কিন্তু আমার যুক্তির জায়গা এটাই যে বিশ্বযুদ্ধের সর্বশান্ত দেশ, ধুলোতে মিশে যাওয়া দেশ যদি আজকে পৃথিবীতে অর্থনৈতিক ক্ষেত্রে সুপার পাওয়ার হওয়ার ক্ষমতা স্পর্ধা দেখাতে পারে, তাহলে ভারতবর্ষের এত কিছু রিসোর্স থেকেও ভারতবর্ষ কেন গ্লোবাল ইকোনমিকে কন্ট্রোল করবে না? ভারতবর্ষ কেন গ্লোবাল ইকোনমিকে নিয়ন্ত্রণ করবে না? 1990-এর দশকে পিভি নরসিমহা রাও এবং ডক্টর মনমোহন সিং এরা যে স্বপ্ন দেখেছিলেন, হয়তো সেদিনে তারা সমালোচিত হয়েছিলেন, কিন্তু আজকের আন্তর্জাতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ইনাদের চিন্তা ভাবনা কতটা যুক্তিপূর্ণ ছিল তা কিন্তু আমরা আজকে উপলব্ধি করতে পারছি। কারণ ভারতবর্ষ আজকে আন্তর্জাতিক পরিচালকদের কাছে, মানে আমি বলতে চাইছি আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, এই সমস্ত দেশের কাছে যথেষ্ট সমীহ আদায় করতে সক্ষম হয়েছে। ভারতবর্ষের অর্থনীতি অত্যন্ত প্রোডাক্টিভ অর্থনীতি, হিউম্যান রিসোর্স অনেক বেশি প্রোডাক্টিভ, কিন্তু এই অর্থনীতি এবং হিউম্যান রিসোর্স তাকে প্রপার ইউটিলাইজেশনের দায়িত্ব আমাদের রাষ্ট্রনায়কদের। কারণ যত বেশি ভারতের অর্থনীতির টাকা বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পর্ক রেখে তাদের সঙ্গে বিপণনে অংশ নিতে পারবে, আমি বলতে চাইছি কমার্শিয়াল মার্কেটে রোল প্লে করতে পারবে, ততই কিন্তু একটা দেশের গ্লোবাল ইকোনমি অনেক বেশি মজবুত থেকে মজবুততর হবে। আমরা দেখতে পাচ্ছি 1991 সাল, মানে পারস্য উপসাগরীয় যুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট, এবং ডক্টর মনমোহন সিং তিনি তখন অর্থমন্ত্রকে থাকাকালে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে ছিল মাইক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশন, ফোকাসিং অন রিডিউসিং দ্য ফিসক্যাল ডেফিসিট, আর্থিক ঘাটতিটাকে মেটানো, এটা খুব দরকার। একটা ঘাটতির মধ্যে, ডেফিসিটের মধ্যে চলা দেশ কখনো বিশ্ব অর্থনীতিতে আসতে পারে না। সেই জন্য প্রথম দরকার দেশের যে অর্থনীতি তার যে ডেফিসিট অংশ, অর্থাৎ ঘাটতি সংকট থাকা অবস্থা, সেখান থেকে বের করে আনতে হবে দেশকে। কন্ট্রোলিং ইনফ্লেশন, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হবে। ইনভেস্টর কনফিডেন্ট, যিনি বিনিয়োগ করছেন তার কাছে আস্থা অর্জন করতে হবে। বিনিয়োগ যিনি করছেন ক বা খ, তার কাছে কি করতে হবে? তার কাছে আস্থা অর্জন করতে হবে সরকারকে। প্যাকেজ তৈরি করতে হবে, লম্বা মেয়াদি যেগুলো উন্নয়ন তার উপরে গুরুত্ব দিতে হবে। আমাদের ভারতবর্ষে ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। আমাদের ভারতবর্ষে ইন্ডাস্ট্রিয়াল
সেক্টরের অবস্থা কি ঝান্ডাবাজি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের পতাকা খাড়া করে দেয়। আরে বাবা, যারা এখানে ইনভেস্ট করছে, যারা এখানে বিনিয়োগ করছে কোটি কোটি টাকা, তারা কি লোকসান করবার জন্য আসবে? আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে, রাজ্যের প্রেক্ষাপটে একটা সময় এটা ছিল যে আমাদের এখান থেকে বহুজাতিক সংস্থা তারা কিন্তু তাদের হাত গুটি নিয়ে চলে গেছে। এই কারণেই গেছে যে এখানে ইনভেস্টারের সেফটি সিকিউরিটি ছিল না। ইনভেস্টার যে অর্থ বিনিয়োগ করছেন, বিনিয়োগকারী যে অর্থ বিনিয়োগ করছেন, মূলত বিভিন্ন ধরনের রাজনৈতিক যে সংকট রাজ্য বা দেশের ক্ষেত্রে সেই সময় বিরাজ করেছে, তার ফলে ভারতবর্ষের অর্থনীতি কিন্তু সংকট হয়েছে। ইউরোপের দেশগুলোতে কি ট্রেড ইউনিয়ন আন্দোলন হয় না? হয়, প্রতীকী ট্রেড ইউনিয়ন আন্দোলন। কারণ তারা জানে যে একটা দিনের জন্য যদি ট্রেড ইউনিয়ন আন্দোলন করা হয় তাহলে কয়েকশো হাজার কোটি টাকা লোকসান হবে, এবং সেই কয়েকশো হাজার কোটি টাকায় সেটাকে মেকআপ করতে গেলে আমাকে বিগত 3-4 মাস পরিশ্রম করতে হবে। স্বাভাবিকভাবে এখানে একটা ডেফিসিট চলে আসবে, ঘাটতি চলে আসবে। তার জন্য ইউরোপের দেশগুলো প্রতীক ধর্মঘট করে, মিনিটের হিসেবে করে, সেকেন্ডের হিসেবে করে, কারণ তারা কখনো উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করতে চায় না। কিন্তু আমাদের ভারতবর্ষ এবং আমাদের রাজ্যের প্রেক্ষাপটে একটা সময় প্রচুর ধর্মঘট হয়েছে, ট্রেড ইউনিয়ন আন্দোলন হয়েছে। অবশ্যই ট্রেড ইউনিয়নের উপযোগিতা আছে, যেখানে মালিক পক্ষ অন্যায়ভাবে শোষণ করছে শ্রমিকদের উপরে, সেক্ষেত্রে ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রয়োজনীয়তা আছে। কিন্তু তার মানে এ নয় যে 48 ঘন্টা স্ট্রাইক এবং 48 ঘন্টা স্ট্রাইকে যে কয়েকশো হাজার কোটি টাকা একটা দেশের সর্বনাশ হয়ে গেল, এর কম্পেনসেশন কে দেবে? বহুজাতিক সংস্থা ব্যবসা করতে এসছে, তারা পে প্যাকেজ দিচ্ছে, তারা নিশ্চয়ই লোকসান করবার জন্য আনেনি। এইটাই কিন্তু আমরা দেখলাম যে 90-এর দশকে একটা ব্রেক থ্রু, এই জায়গায় চিন্তা ভাবনার বদল আসলো। ভারতবর্ষকে বিশ্ব অর্থনীতিতে পৌঁছানোর জন্য এটা কিন্তু দরকার ছিল, এই উপলব্ধিটা দরকার ছিল। আমরা দক্ষিণ ভারতের ক্ষেত্রে কোন একটা সরকার তারা কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলনকে বন্ধ করবার জন্য আইন প্রণয়ন করেছিল, এবং তা নিয়ে মামলা সেখানকার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গড়িয়েছে। অবশ্যই ধর্মঘটের অধিকার আছে, তার অর্থ এ নয় যে ধর্মঘটটা অনির্দিষ্টকালের জন্য হবে। এই জায়গাটা কিন্তু তখনকার দিনে সরকার উপলব্ধি করতে পেরেছিল বলে বিশ্বায়নের দরজা আন্তর্জাতিক ক্ষেত্রে উন্মুক্ত করে দিয়েছিল। ভারতবর্ষের অর্থনীতির বাজার বিদেশের কাছে উন্মুক্ত হতে পেরেছিল বলে আজকে আমরা মোটামুটিভাবে ভারতবর্ষের অর্থনীতি বিশ্ব অর্থনীতির একটা জায়গায় এসে পৌঁছেছে। এবং তার যদি কৃতিত্ব কারো নেওয়ার মতো থাকে তাহলে আমরা মনমোহন সিং এবং 90-এর দশকের সরকারকে অবশ্যই দেব। পরবর্তীকালে যারা আসছেন সরকারে, তারা ফলো আপ হিসেবে আসছেন, কিন্তু দে আর নট দ্য আর্কিটেক্ট। তারা ফলটা ভোগ করছেন। গাছটা লাগিয়েছিল 90-এর দশকের কংগ্রেসি সরকার। আমি কোনো সরকারের পক্ষপাতিত্ব করছি না, আমি দৃষ্টিভঙ্গি জায়গা থেকে বলছি যে সেই দিনে তারা উপলব্ধি করেছিলেন। Monopoly and the Restrictive Trade Practices Act was amended to remove asset limit restriction on business growth, empowering private corporation to grow and compete. আমরা দেখতে পেলাম পাবলিক সেক্টর আন্ডারটেকিং, PSU, PPP মডেল, পাবলিক প্রাইভেট এম মানে মডেল। কিরকম? সরকার থাকবে, সরকার জমি দেবে, বিদেশি সংস্থা আসবে, সেই জমিটা 50 বছরের জন্য, 90 বছরের জন্য, 99 বছরের জন্য, 100 বছরের জন্য লিজ নেবে। সেখানে কিছু শর্ত থাকবে, যে অঞ্চলে কারখানা হচ্ছে সেখানকার অনুসারী শিল্প হবে, সেখানকার মানুষরা প্রথম সেখানে চাকরিতে সংশ্লিষ্ট হবেন। জিনিসগুলোকে ভাবতে হবে। অযথা একটা সময় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শ্রমিকের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে, মালিকের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শ্রমিকদের দিয়ে আন্দোলন, এটা বোধহয় পশ্চিমবঙ্গ সে সময় ঠিক করেনি। আমি তখন ছাত্র, আমি 90-এর দশকে হাওড়া হুগলির 2 তীরে
এত শিল্প কলকারখানা দেখেছিলাম 86-87 সালে, আর ঠিক 92-93 সালে সেই শিল্পগুলো ঝাঁপ বন্ধ করে তাদের নিজেদের দেশে চলে গেছিল। তার একটাই কারণ, সেটা হচ্ছে জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলন, এবং তাকে বন্ধ করার জন্য আইন প্রণয়ন করা কিন্তু খুব দরকার। আবার একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে বহুজাতিক সংস্থাকে আমি জমি দিয়েছি, তাকে শিল্প করবার সুযোগ দিয়েছি, পরিকাঠামো দিয়েছি, সে যেন কোনোভাবে যারা সেখানকার কর্মী হিসেবে কর্মক্ষেত্রে আছেন তাদের সঙ্গে বঞ্চনা না করেন, তাদেরকে যেন কোনোভাবে প্রতারিত না করেন। কারণ মনে রাখতে হবে, মালিক উপার্জন করবে শ্রমিকের স্বার্থ দেখে। শ্রমিকের স্বার্থ বিসর্জন দিয়ে মালিক বা বিনিয়োগকারী কখনোই দীর্ঘমেয়াদী লাভবান হতে পারে না। আমরা এই জায়গা থেকে বলতে পারি যে ভারতবর্ষের বুকে টাটা কোম্পানি তারা কিন্তু কিভাবে কাজ করতে হয় তারা বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করে দেখিয়েছে, এবং আজকে টাটা কনসালটেন্সি সার্ভিস আজকে একটা গুরুত্বপূর্ণ, আজকে আমরা জানি আগে যেরকমভাবে বিভিন্ন জায়গাতে চাকরির পরীক্ষা হতো এখন কিন্তু সেটা হয় না। এখন টিসিএস এদের যে সমস্ত কম্পিউটার সেন্টারগুলো রয়েছে সেখানে স্টুডেন্টদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা হচ্ছে, অর্থাৎ বিশাল পরিমাণ আর্থিক দিকটা বিনিয়োগকারীদের বেঁচে যাচ্ছে। ভারতবর্ষের রেল দপ্তর পরীক্ষা নিচ্ছে, পশ্চিমবঙ্গে ছেলে ধানবাদে পরীক্ষা দিতে যাচ্ছে, কোনো একটা গ্রামের মধ্যে থাকা একটা কম্পিউটার সেন্টার, সেখানে তারা পরীক্ষা দিচ্ছে। যে পরিমাণ আগে আর্থিক দায়ভার রেল দপ্তরকে বহন করতে হতো এখন কিন্তু করতে হয় না। জায়গাগুলো বুঝতে হবে যে পিপিপি মডেল বা পিএসইউ মডেলটা কি, কিভাবে এটা কাজ করছে। আর সব থেকে লক্ষ্য রাখার বিষয় সেটা হচ্ছে রেকারিং সিস্টেমে ইনভেস্টমেন্ট সেক্টরটাকে বাড়তে সুযোগ দেওয়া যাবে। রেকারিং সিস্টেমে ইনভেস্টমেন্ট সেক্টরকে বাড়তে দেওয়া। আমি একটা ছোট উদাহরণ বলি। আমরা দেখলাম যে 2023 সালে বর্তমান ভারত সরকার মহিলা সম্মান সমৃদ্ধি যোজনা চালু করলো। মহিলা সম্মান সমৃদ্ধি যোজনা 2 লক্ষ টাকা একজন মহিলা তার নামে একবারই রাখতে পারবে, এবং 2 বছর হওয়ার পর সেটা যখন ম্যাচুরিটি পাবে তখন তিনি পাবেন 2,32,500 টাকা, অর্থাৎ 2 বছরে সেই মহিলা পাচ্ছেন 32,500। উনি পরবর্তীকালে ম্যাচুরিটির পর এই 2 লক্ষ টাকাকে অন্য জায়গায় লাগাতে পারেন, আবার 32,500 টাকা যেটা পেলেন সেটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, অন্য বিনিয়োগে ব্যবহার করতে পারেন। তাহলে আমি 2 লক্ষ টাকা থেকে 2,32,500 টাকা মানে 32,500 টাকা আমি লাভ করতে পারলাম, আমি ছিলাম বিনিয়োগকারী। এবারে এই 32,500 টাকা এটাকে আমি আরো অন্যভাবে ব্যবহার করব। ধরা যাক আমি যদি এই 32,500 টাকাকে বা আমি যদি 30,000 টাকাকে আমি এনএসসি কাটি 5.5 বছর মেয়াদি, তাহলে প্রতি 10,000 টাকাতে প্রায় 4,000 টাকা মতো বেশি পাওয়া যায়। তাহলে আমার 30,000 টাকাতে আমি আবার কত পেলাম, আরো 12,000 টাকা পেলাম, মানে 42,000 টাকা হলো। দিস ইজ দ্য রিইনভেস্টমেন্ট কনসেপ্ট। অর্থনীতিতে টাকাকে রোটেট করতে হয়, টাকাকে রোটেট না করলে সেই টাকা কিন্তু স্ট্যাগন্যান্সি অবস্থায় চলে আসে। সুতরাং ভারতবর্ষে বর্তমান যে অর্থনীতি দুনিয়া, সেই অর্থনীতির দুনিয়া অনেক বেশি সফিস্টিকেটেড, অনেক বেশি ম্যাক্রো বেস, এবং যার ফলে তার সুযোগ সুবিধা কিন্তু গ্রাম স্তরে গিয়েও পৌঁছচ্ছে। এবং এই লিবারালাইজেশনের সুযোগ আমরা পেলাম, আমরা ইনফোসিস, টাটা কনসালটিং সার্ভিস, উইপ্রো, HCL, ন্যাসকম, এই বিভিন্ন ধরনের সংস্থাগুলোর কথা বলেছি, যাদের হাত ধরে আমরা আস্তে আস্তে দেখতে পেলাম যে ভারতবর্ষ পৌঁছচ্ছে। সরকার কি করলো, জিএসটি থাবা বসিয়ে দিল। জিএসটি, এই যে গ্লোবাল ইকোনমি, এই গ্লোবাল ইকোনমি যেরকম দিচ্ছে তার রেসপেক্টে কি আসছে, জিএসটি আসছে। অর্থাৎ এফডিআই, রিটেল মার্কেট,
গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ব্যাংকগুলোকে সংযুক্তিকরণ করা হচ্ছে। আমরা যারা একটু বিভিন্ন ব্যাংকে পয়সা টয়সা লেনদেনের কাজ করি তারা জানি যে একাধিক ব্যাংকে মার্জ করা হয়েছে অলরেডি, কিছু ব্যাংকে মার্জ করা হবে, যেমন এলাহাবাদ ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক, এই দুটোকে মার্জ করে এখন নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্যাংক। যাদের এলাহাবাদ ব্যাংকে অ্যাকাউন্ট ছিল তাদের অ্যাকাউন্টের এখন নাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। অ্যাকাউন্ট একই আছে কিন্তু ব্যাংকের মার্জার হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশনে দেখতে পাচ্ছি যে ভারত সরকার আরও এরকম 8-10টা ব্যাংককে মার্জার করতে যাচ্ছেন। যে সমস্ত ব্যাংকের আর্থিক খতিয়ান ভালো সেই ব্যাংকগুলো থাকবে, যে ব্যাংকগুলোর আর্থিক পার্সপেক্টিভ ভালো না সেই ব্যাংকগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে। আমরা একটু পার্থক্যের জায়গার জন্য বলি, স্টেট ব্যাংকের যে সমস্ত সরকারি ব্যাংকের শাখা আছে এবং তার সঙ্গে বেসরকারি ব্যাংকের শাখার পার্থক্যের জায়গাটা, ক্রেতাকে বা উপভোক্তাকে যত বেশি পরিষেবা সহজভাবে দেওয়া যাবে সেই ব্যাংক তত বেশি ফ্লারিশ করবে। সরকারি ক্ষেত্রে কি হচ্ছে, কর্মীদের চূড়ান্ত দুর্ব্যবহার, ঠিক অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে ব্যাংক কর্মীদের সুন্দর ব্যবহার, পরিষেবাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়া। করোনা পরিস্থিতিতে ব্যাংকগুলো ওয়ার্ক ফ্রম হোমে তারা বাড়ি থেকে কাস্টমারের কাছ থেকে নগদ অর্থ ব্যাংকে জমা করেছে। এটা কিন্তু আমাদের যে সমস্ত সরকারি ব্যাংকগুলো থেকে আমরা এই পরিষেবাগুলো পাইনি, যার জন্য কোনো একটি ব্যাংক আজকে খুব অল্প সময়ের মধ্যে ভারতবর্ষে 1 নম্বর ব্যাংকের জায়গাতে পৌঁছতে সক্ষম হয়েছে। অর্থাৎ ক্রেতাদের সঙ্গে আদান প্রদান, ক্রেতাদের সঙ্গে লেনদেন, ক্রেতাদের সঙ্গে ভালো, তাদের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানো। কোনো ব্যক্তির ছেলের পড়াশোনার জন্য অর্থের দরকার, এই বেসরকারি ব্যাংকগুলো তাদের পাশে দাঁড়াচ্ছে, যার ফলে এই ব্যাংকগুলো সাধারণ ক্রেতাদের আস্থাভাজন হতে সক্ষম হয়েছে। এবার আমরা চলে আসবো, সেটা হচ্ছে তোমাদের স্ক্রিনে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে। আমি প্রশ্নটিকে তোমাদের জন্য একেবারে ওপেন করে দিচ্ছি যাতে করে তোমরা এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবার সুযোগ পাও। যে আলোচনা রাখা হলো তার এখানে প্রশ্ন আমরা রেখে দিয়েছি, সুতরাং তোমরা এই প্রশ্নগুলোকে অনস্ক্রিন পেয়ে যাচ্ছ। ভালোভাবে এই প্রশ্নগুলোকে অনুশীলন করবে। আর মনে রাখবে যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য যথেষ্ট সজাগ, যথেষ্ট দায়িত্ব নিয়ে তোমাদের কাছে পৌঁছতে চেয়েছে। এবং বিশেষভাবে আমি দীর্ঘ সময় ধরে তোমাদের সঙ্গে এই ইতিহাস বিষয়ের ভিডিওগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে স্টুডিও থেকে তৈরি করি। এবং আমার সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যারা আধিকারিক রয়েছেন, যারা আমাদের কর্মী বন্ধু রয়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন তোমাদের জন্য, যে তোমরা এর সুফলটা ভোগ করো। আজকে শিক্ষাকে আমরা ডিজিটাল পরিষেবার মাধ্যমে তোমাদের ঘরে পৌঁছে দিতে চেয়েছি। তোমাদের বিশ্রামের সময় তোমরা পড়াশোনাটা করতে পারবে। 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ শিক্ষার বাইরে এসেও তোমার যে হাতে থাকা, বেঁচে থাকা সময়, সেই সময়ে এই ভিডিওগুলোকে চালিয়ে দিয়ে তোমরা তোমাদের পরীক্ষার উপযোগী জিনিসগুলোকে তৈরি করতে পারবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে, মাননীয় সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক মহাশয়াকে, যারা বিভিন্ন একাডেমিক উইংয়ের ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই তপন সিনহা স্টুডিও থেকে, যারা আমার সঙ্গে সহযোগী বন্ধু হিসেবে তোমাদের কাজগুলোকে তুলে দিচ্ছিলেন। আর বিশেষভাবে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তোমরা যারা দর্শক, তোমরা যারা ছাত্র, আপনারা যারা শিক্ষক শিক্ষিকা, যারা আমাদের এই কাজগুলোকে ছাত্রদের মধ্যে পৌঁছে দেবেন দায়িত্বের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। কৃতজ্ঞতা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিনে দেখা হবে।